গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সায়ন স্যার, আপনাদের ম্যানেজমেন্টের একটি নতুন ক্লাসে আজকে আবার স্বাগত জানাই। তো আমরা গত ক্লাসে আপনাদের অধ্যায় 8 যোগাযোগ ব্যবস্থা বা ব্যবসায়িক যোগাযোগ অংশটা শেষ করেছি। তো এরপরে আমরা নবম অধ্যায় নিয়ে একটু কথা বলবো, কারণ আপনাদের হয়তো বা পরবর্তীতে এই মাসের লাস্টের দিকে একটা স্পেশাল টেস্ট হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের নবম এবং দশম অধ্যায়টি থাকবে হয়তো। তো দশম অধ্যায়টি আমি আপনাদের সাথে আলোচনা করেছি নিয়ন্ত্রণ নিয়ে, এটাও আপনাদের সাথে আপনাদের আগের যে শিক্ষক তিনি আলোচনা করেছেন। তো আমি এটা নিয়ে আলোচনা করে প্রথম দিকের কিছু টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং মোটামুটি এই মাস আমরা ফার্স্ট পেপার ধরবো না, সেকেন্ড পেপারের কয়েকটা লেকচার দেওয়া হবে, তাহলে আপনাদের সেকেন্ড পেপার বই সংক্রান্ত সমস্যাগুলো শেষ হয়ে যাবে, যাতে পরবর্তীতে আমরা ডিসেম্বর মাসে ফার্স্ট পেপারের বিষয়টায় কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের টেস্ট পরীক্ষার আগেই আমরা সেকেন্ড পেপারে আলোচনা এই মাসে শেষ করে ফার্স্ট পেপারে আলোচনা সামনের মাসে করে, যাতে আপনারা ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারির ফার্স্টে যদি আপনাদের টেস্ট পরীক্ষা হয়, আপনার যাতে সেটা ভালো মতো দিতে পারেন। তো আজকের আলোচনায় আমরা সমন্বয় রাখছি। তো ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন, ইংলিশ ওয়ার্ড কোঅর্ডিনেশন। আজকে আমরা সমন্বয় সাধন সম্পর্কে ধারণা নিব, তারপর আমরা সমন্বয়ের প্রকৃতি নিয়ে আলোচনা করব, গুরুত্ব কেন সমন্বয় না থাকলে কি হবে সেটা নিয়ে কথা বলবো, এবং সর্বশেষ কিছু পুনরায় আবার বাড়ির কাজ চালু হবে। যেহেতু আপনাদের ম্যানেজমেন্টের গত ক্লাস পর্যন্ত যে চ্যাপ্টারটা হয়েছে সেটা স্পেশাল টেস্টে ছিল, এর জন্য আমি বাড়ির কাজ দেই নাই, কারণ সেটা আপনারা স্পেশাল টেস্টে প্রিপারেশনেই হয়তো সেটা আলোচনা করেছেন বা নিজেরা প্রস্তুতি নিয়েছেন, এর জন্য সেই চ্যাপ্টারগুলো নিয়ে আর বাড়ির কাজ দেওয়া হয় নাই। বাট এখন থেকে প্রতিটি লেকচারের সাথেই বাড়ির কাজ দেওয়া হবে। তো আমরা শুরু করি আলোচনা, সবাই মনোযোগ দিয়ে শুনবো একটু। সমন্বয় সাধনের ধারণা। সমন্বয় সাধনের অর্থ হলো সামঞ্জস্য বিধান করা, অর্থাৎ সবকিছুকে একত্রিত করা বা একত্রে চলা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পৌঁছানোর জন্য। যেমন দেখেন এই জায়গাটা আমি একটু অন্য মার্কিং করছি, কারণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। বিভিন্ন কর্ম প্রক্রিয়া, দল অথবা ব্যক্তিগণের মধ্যে একতা বা শৃঙ্খলার সমন্বয়। যেমন দেখেন একটাই সাইকেল সবাই মিলে চালাচ্ছে, অর্থাৎ সবাই এক মুখে বা একই দিকে যাচ্ছে, ঠিক আছে? তো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তারা চলছে। তো এটাই আমাদের সমন্বয় সাধনের মেইন ধারণা। যদি আমরা একটু অন্যভাবে বলি, প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কার্যের বিশ্লেষণ এবং সেগুলির মধ্যে ভারসাম্য স্থাপন করা সমন্বয় সাধন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মধ্যে অনেক বিভাগ থাকে, অনেক দল গ্রুপে কাজ হয়, অনেক ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, আইটি, সেলস, অনেক ডিপার্টমেন্ট থাকে। তো তাদের মধ্যে একটা কার্য, কি কাজের জন্য তারা সবাই যাতে একটা কাজের উদ্দেশ্যে থাকে, তাদের কার্যগুলো বিশ্লেষণ, এগুলোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা বা একত্রীকরণ সমন্বয় সাধন। তো প্রতিটি ব্যবসায়ী বা অব্যবসায়ী যে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য আছে, এরকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিটি কাজ বা বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য থাকতেই হবে। যদি সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু তারা কখনোই আমাদের ব্যবসায়িক লক্ষ্য বা যেই লক্ষ্য নিয়ে তারা কাজ করছে সেটা পূর্ণ হবে না। আপনারা জানেন যে আপনারা যখন একটা কাজের ক্ষেত্রে যাব, আমরা যখন জব করব, তখন সব কর্মীদের মধ্যে কিন্তু কাজ বন্টন করে দেওয়া হয়। তারা সবাই তাদের কাজ করে করতে, তারা যদি সবাই সবার কাজ ঠিক মতো করে তাহলেই কিন্তু প্রতিষ্ঠান তাদের লক্ষ্যে পৌঁছতে। এবং তাদের কাজগুলোর মধ্যে যদি একটা ঐক্য থাকে,
তাহলে কাজটা করাও কিন্তু খুব সহজ হয়ে যায় বা লক্ষ্যটা অর্জন করাও খুব সহজ হয়ে যায়। তো এবার আমরা সমন্বয়ের প্রকৃতি নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। তো সমন্বয়, আমরা একটু আগে বললাম যে সমন্বয়ের মাধ্যমে আমরা যে কোনো লক্ষ্য অর্জনে যেতে পারি। তো প্রথমটা হচ্ছে ভারসাম্য সৃষ্টি। বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন লোক মানে যারা বড় প্রতিষ্ঠান তাদের বিভিন্ন জনের হাতে বিভিন্ন রকমের দায়িত্ব থাকে। প্রত্যেকের কাজ কি, তাদের মধ্যে একটা ঐক্য আনা, তাদের কাজের প্রতি যাতে একটা সংহতি থাকে। যেমন ধরেন যদি আমি বলি মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, তো সবার কি টার্গেট, যে প্রোডাক্টকে সেল করতে হবে বা সেলসের কাজ, সেল করতে হবে। তো আমি একভাবে কথা বলি একই প্রতিষ্ঠানের, আরেক সেলসম্যান আরেকভাবে বলে, আরেকজন আরেকভাবে বলে, তাহলে কি কাজের মধ্যে কিন্তু ঐক্য হচ্ছে না। তো সবার মধ্যেই একটা ঐক্য বা ভারসাম্য থাকতে হবে। সমন্বয় কার্যের মাধ্যমে বিভিন্ন বিভাগের মধ্যে ভারসাম্য আনতে পারে এবং সেটাই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে আগায় নেওয়া যায় প্রতিষ্ঠানকে। আর যদি এই ভারসাম্যটা না থাকে, সবার মধ্যে যদি একটা বোঝাপড়া না থাকে ভালো, তাহলে কিন্তু কোম্পানির তার আগাইতে পারে না, গতি বা কাজের গতিও থাকে না। দেন উদ্দেশ্যমুখিতা, প্রতিটি কাজেরই একটা উদ্দেশ্য থাকতে হবে। আপনি যে পড়াশোনা করতেছেন বা এই অনলাইন ক্লাস হচ্ছে, উদ্দেশ্য আছে। তো সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের উদ্দেশ্যমুখী করা যায়। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ব্যক্তি বা গ্রুপের মধ্যে যাতে উদ্দেশ্য কেন্দ্রিক হয়, অর্থাৎ আমার যে গোল, আমাকে যেখানে পৌঁছাইতে হবে, তো প্রত্যেকটা বিভাগের কাছে সেই গোলটাকে মাথায় সেট করে নিয়েই তারা যাতে তাদের কাজগুলোকে সাজায়, সেই বিষয়ে গুরুত্ব দিয়েই দেখতে হবে। ঠিক আছে? কারণ যদি একজন, দেখা যাচ্ছে আপনার গোল হচ্ছে, সাপোজ ধরেন গুলশান যাবেন আপনি, আপনি সেন্ট গ্রেগরি স্কুল থেকে আপনি যেতে চান গুলিস্তান, সাপোজ গুলশান তো অনেক দূর হয়ে গেল, গুলিস্তান যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে বিভিন্ন ওয়েতে আপনি যাইতে পারেন। আপনি ওই ভিক্টোরিয়া পার্কের মোড়ে আইসা ওইখান থেকে একটা বাস ধরে চলে যেতে পারেন, অথবা আপনি কি করতে পারেন যে আপনি রিক্সা নিয়ে ওয়ারির ভিতর দিয়েও চলে যেতে পারেন। আপনি আরো যদি ঘুরতে চান, আপনি ধূপখোলা হয়ে ঘুরে আপনি দয়াগঞ্জ দিয়া সেই রাজধানী মার্কেটের সামন দিয়া যেতে পারেন। তো এখন এক একটা কর্মী যদি এক এক দিক দিয়ে কাজ করে, যে একজন ভিক্টোরিয়া পার্ক দিয়ে গেল, একজন ওয়ারি দিয়ে গেল, একজন ওই ধূপখোলা মাঠ ঘুরা দয়াগঞ্জ হয়ে রাজধানী মার্কেটে ওই দিক দিয়ে গেল, বা আরেকজন আরো দূর যাত্রাবাড়ি দিয়ে ঘুরা ঘুরা গেল, সেনগেগড়ি থেকে সে যাত্রাবাড়ি গেল, ওইখান থেকে গুলিস্তান গেল, তাহলে কি হবে, কাজের মধ্যে কিন্তু আপনার কোঅর্ডিনেশন নাই, রাইট? তাদের মধ্যে উদ্দেশ্য যেটা ছিল গুলিস্তান যাওয়া, হয়তো সেখানে তারা যাবে কিন্তু কোনো কোঅর্ডিনেশন ছাড়া। তো প্রত্যেকের মধ্যে একটা উদ্দেশ্য থাকবে এবং সেই সমন্বয় করে আগাইতে হবে, সবাই সেই উদ্দেশ্যটা যাতে ফুলফিল হয়, একই গতিতে আগাইতে হবে, সময়ানুগ। প্রতিটি বিভাগের মধ্যে একটা সময়ের চিন্তা থাকতে হবে। ঠিক আছে? দুই বিভাগের যদি কাজ হয়, যদি সমসাময়িক না হয়, তবে একটির বিলম্বে অন্য একটি বিলম্ব হয়। ধরেন দুইটা বিভাগের সাথে কাজ হচ্ছে, দুইটাই একটার সাথে একটা রিলেটেড, তো একটা ডিপার্টমেন্ট যদি কাজ ডিলে করে, তাহলে কিন্তু আরেকটা ডিপার্টমেন্টের কাজ ডিলে হয়ে যাবে। তো দুটি বিভাগের কাজের মধ্যে সমন্বয় অবশ্যই থাকতে হবে। যেমন যদি আমরা এখন চিন্তা করি যে আপনাদের যে এইচডব্লিউ খাতাগুলা, সাপোজ, তো আপনারা যদি ডেট অনুযায়ী আমাদেরকে না দেন, তাহলে কি হবে? তো আমরা আমাদেরকে আমরা ডেট ধরেন আপনাদেরকে একটা ডেট দেওয়া হলো যে পরীক্ষার দিন, শেষ দিন আপনারা খাতা এসে জমা দিবেন, ওই দিন না দিয়ে আপনারা 10 দিন পরে দিলেন, তাহলে কি হবে, আমাদের দেখাটাও পিছায় যাবে। তো আমাদের দেখাটাও যদি পিছায় যায়, আমাদেরও একটা ডেডলাইন দেওয়া আছে, ধরেন 25 তারিখ সাপোজ, তো আমরা আপনাদের থেকে 12 তারিখ বা 11 তারিখে নিলাম, আমাদের দেখা এগুলো জমা দিতে হবে 25 তারিখ, তো আমরা 25 তারিখের জায়গায় দিলাম 30 তারিখ। তাহলে কি হবে, যারা এই রেজাল্টটাকে পাবলিশ করবে, আমাদের ব্রাদাররা বা অন্যান্য যারা এখানে রেজাল্ট তৈরি করার কাজ করে, তো তাদের জন্য কিন্তু সেই কাজটাও পিছায় যাবে। তো
একটা ডিপার্টমেন্ট যদি ডিলে করে আরেকটা ডিপার্টমেন্ট ডিলে করে ফেলবে বা তার কাজটার গতি থাকবে না। তো সমন্বয়ের মাধ্যমে প্রতিটি কাজ নির্দিষ্ট এবং একটা টাইম ফ্রেম থাকতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার সেই লক্ষ্যে পৌঁছাইতে হয়। তারপর সঠিক দিক নির্দেশনা। দিক নির্দেশনা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যানেজারের দায়িত্ব তার অধীনস্থ কর্মচারীদের দিক নির্দেশনা দেওয়া। কাজের বিচ্যুতি হবেই, আপনি ব্যক্তি মানুষ বা ব্যক্তি মানেই ভুল ত্রুটি হবেই। তো এই ভুলগুলা থেকে আপনাকে কিভাবে উতরাবেন সেই ধরনের দিক নির্দেশনা আপনার জন্য প্রয়োজন। তো সময় মতো যদি আপনি সঠিক কার্য করতে চান তাহলে আপনাকে সঠিক নির্দেশনাটাও লাগবে এবং এই নির্দেশনার মধ্যে একটা সমন্বয় করতে হবে। আপনি দিক নির্দেশনা দিলাম, আপনাকে এক ধরনের দিল, আরেকজনকে আরেক ভাবে দিক নির্দেশনা দিল, তাহলে সমন্বয় হবে না। বিস্তৃতি, প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন হয় বিধায় এর বিস্তৃতিটা ব্যাপক। সমন্বয় অনেক বড় একটা জিনিস, প্রত্যেকের সাথেই বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আপনাকে সমন্বয় করে চলতে হয়। একক কোনো ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু সমন্বয় করা যায় না, সেটা ছোট সমন্বয় হয়, আবার যদি কিন্তু বিস্তৃতিটা অনেক বড়, কারণ প্রত্যেকটা ইন্টার রিলেটেড ডিপার্টমেন্ট কাজ হচ্ছে বলেই কিন্তু ওই লক্ষ্যটা অর্জন হয়ে যায়। তো উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকের সাথেই সমন্বয় থাকতে হবে। এই যে একটু আগে বললাম যে নিচের সেক্টরের বা একজনের কাজ যদি শেষ না হয় পরবর্তী কাজগুলাও আটকায় থাকে। ধারাবাহিকতা, সমন্বয় একটি ধারাবাহিক, এই ধারাবাহিকতা যদি নষ্ট হয়ে যায় তাহলে উদ্দেশ্য অর্জন হবে না। প্রতিটি বিভাগের মধ্যে একটা লিঙ্ক থাকতে হবে, তারা কাজ করার ক্ষেত্রে সমন্বয় নিজেদের মধ্যে একটা সমন্বয় তৈরি করে নিবে। এই ধারাবাহিকতাটা যদি নষ্ট হয় প্রতিষ্ঠানের জীবনব্যাপী এই প্রতিষ্ঠানের প্রক্রিয়াটাও নষ্ট হয়ে যাবে। তো সমন্বয়ের মাধ্যমে সেই প্রক্রিয়াটাকে চালায় নিয়ে যেতে। তারপরে আমরা আলোচনা করব সমন্বয়ের গুরুত্ব নিয়ে। তো সমন্বয়ের গুরুত্ব যদি আমি আলোচনায় আসি, তো প্রথমেই আসবে সংহতি বিধান, ইউনিটি তৈরি করা, একতাই বল, তাই না? সংহতি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের প্রত্যেকের মধ্যে একটা ঐক্য রক্ষা করতে হবে, ঐক্য তৈরি করে তুলতেই হবে। সবার মধ্যে যদি একটা ঐক্য থাকে, সবাই যদি একটা লক্ষ্য নিয়ে আগায়, প্রতিষ্ঠান আগাবে। আর যদি না হয়, দলীয় ভাবে যদি কাজ না হয়, একক চিন্তা নিয়ে যদি আগায়, হবে না। আপনার ভালো চিন্তা বা একটা ফ্যামিলি যদি চিন্তা করেন, আপনার আব্বার যে ধরনের চিন্তা, আম্মার চিন্তা একরকম, আপনার ভাইয়ের চিন্তা একরকম, আপনার চাচার চিন্তা একরকম, ফ্যামিলিও কিন্তু ভালো চলে না। নির্দেশনায় ঐক্য, তা আপনার নির্দেশনা যে ডিরেকশনটা আসবে সেই ডিরেকশনটাতেও টার্গেট ওরিয়েন্টেড হতে হবে। যদি সেটা টার্গেট ওরিয়েন্টেড না হয় আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সৈক্য ব্যতীত প্রতিষ্ঠান তাদের সাফল্য অর্জন করতেই পারে না। তো প্রতিষ্ঠান কর্তৃক বা ব্যবস্থাপক বা ম্যানেজার কর্তৃক জারিকৃত একক নির্দেশনা তার সকল অধীন কর্মকর্তাকে পৌঁছাইতে হবে, সেই অনুযায়ী কাজ হইতে হবে। নির্দেশনার ক্ষেত্রে যদি ঐক্য থাকে তাহলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে। মনোবল বৃদ্ধি, সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একটা উচ্চ মনোবল দেখা যায়। যদি আপনি মনোবলই নাই, সমন্বয় নাই, আপনি আপনার মতো করেন, আরেকজন আরেকজনের মতো করে, কেউ সবাই ছাড়া ছাড়া কাজ, তাহলে কর্মীরাও কিন্তু তাদের কাজ করার স্পৃহাটা পাবে না, একই সাথে আসবে, অফিস করবে, চলে যাবে, মনোবল বৃদ্ধি হবে না, আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে না। গতিশীলতা, যেটা বললাম যে কর্মী, শ্রমিক, অধীনস্থ কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী সবার মধ্যে যদি একটা কোঅর্ডিনেশন বা কাজের সমন্বয় থাকে, সবাই মিলে যদি একটা লক্ষ্যের উদ্দেশ্যে আগায়, সেক্ষেত্রে কিন্তু কাজের গতিও বাড়বে। আপনি করতে না চাইলেও ওই সবার ফ্লোতে আপনাকেও করতে হবে তখন, এবং প্রতিষ্ঠানের কার্য পরিবেশটাও কি হবে, অনুকূল পরিবেশ। মতৈক্য, সবচেয়ে এটা একটা গুরুত্বপূর্ণ, সবার মধ্যে একটা মতামতের ঐক্য থাকতে হবে, কারণ প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারী বিভিন্ন মতাদর্শের।
তবে তো কি হবে, তো একজন এক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একমত দিবে, আরেকজন আরেকটা বলবে, আরেকজন আরেকটা বলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনও ভালো সিদ্ধান্তে আসতে পারবেন না, আপনি উদ্দেশ্য তো হবেই না। তো সবার মধ্যে সেই ঐক্যটা বা মতামতের একটা ঐক্য তৈরি করতে, আপনার একটা মত আছে না, ঠিক আছে এই মত আছে, কিন্তু 10 জন বলতেছে না এটা না করে আমরা এটা করি, তো আপনাকেও সেটা মেনে নিতে হবে। কাজের সাথে যোগসূত্র প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কাজের মধ্যে যোগসূত্র থাকতে হবে, আপনার পরিকল্পনা থাকবে, আপনার কর্মী সংস্থান থাকবে, আপনার নেতৃত্ব থাকবে, আপনার নিয়ন্ত্রণ থাকবে। তো প্রতিটা যোগসূত্র থাকলে আপনার কাজ ভালো হবে। তো মনোরম কার্য পরিবেশ সৃষ্টি, সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের ক্ষেত্রে আপনাকে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিতে হবে। আপনার এখানে মারামারি ঝামেলা প্রতিদিন আসলে পরে এমপ্লয়িরা ভয়ে ভয়ে থাকে, তো এই ধরনের এনভায়রনমেন্টে কিন্তু কাজ করে ও এমপ্লয়িরা মজা পায় না। তো তাদেরকে একটা ইতিবাচক পরিবেশ দিতে হবে যাতে তারা ভালো মতো কাজ করে, এবং তাদের মধ্যে একটা সহযোগিতা মনোভাব তৈরি করতে হবে। কার্য ব্যয় হ্রাস, দক্ষতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ। কর্মীদের সময় সম্পর্কে সচেতন হতে হবে। সময় মতো দক্ষতার সাথে কাজ সম্পাদনের ফলেই কিন্তু খরচও কমে যাবে। যেমন একটা ডিপার্টমেন্ট কাজ করতেছে না, তাহলে কি কাজটা থমকে যাইতেছে, তো সময় বেশি লাগতেছে। আর টাইম ইজ মানি, বিজনেসের ক্ষেত্রে সময় মানেই টাইম ইজ মানি। তো বিভিন্ন প্রকারের যে খরচগুলা যাতে কম হয় সেদিকে চিন্তা করে আমাদেরকে কোঅর্ডিনেশন রক্ষা করতে হবে। বিরোধ দূর, আমরা বিভিন্ন প্রকারের বিরোধ হয় বা বিভিন্ন পক্ষের মধ্যে তাদের নিজের সাধারণ স্বার্থের হিসাব করে, তো তারা অনেকে অযোগ্য লোক, অলসতা, বিভিন্ন কারণে কর্মীরা আনুগত থাকে না, তাই না? তো দুর্বল নেতৃত্ব যদি থাকে সেটা আরো চরম আকার ধারণ করে। তো সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন ভাব যদি থাকে, সবাই যদি প্রতিষ্ঠানটার সমসূত্রে গাঁথা থাকে, তাহলে দুই একজনও যদি কাজ না করে তারা ওই সবার কাজের ফ্লোতে কাজ করতে বাধ্য, এবং নিজেদের মধ্যে, কারণ তারা একটা লক্ষ্যেই আছে, তো তারা নিজেদের লক্ষ্য অর্জনে আগায় যেতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, তবে কাজের গতিশীলতা বৃদ্ধি ও মতৈক্য সমন্বয় সাধনে ভূমিকা রাখে। আমি পয়েন্টগুলো নিয়ে কথা বলছি, আপনারা আলোচনা করবেন। সঠিক দিক নির্দেশনা, উদ্দেশ্যমুখিতা আলোচনা করব, যেটা আমরা সমন্বয় সাধনের প্রকৃতি নিয়ে মধ্যে আলোচনা করেছি। তো এই পয়েন্টগুলো আপনারা একটু ডিসক্রাইব করবেন আপনাদের এইচডব্লিউ খাতায়, এবং সিডব্লিউতে আপনারা পয়েন্টগুলো নিয়ে আমার নোট বা আমার লেকচারগুলো তোলার চেষ্টা করবেন। শুধু পয়েন্ট না, আমরা অনেকেই দেখছি আপনারা এইচডব্লিউ খাতায় শুধু পয়েন্টগুলো তুলে দিছেন, তো পয়েন্টের এগেনস্টে আমার কিছু কথা থাকে, সেই কথাগুলো কিওয়ার্ডস বা মূল ভাবটা তুলবেন, একটা দুইটা সেন্টেন্স বা একটা দুইটা ওয়ার্ড তুলবেন প্রতিটা পয়েন্টের সাথে, এবং এটা এইচডব্লিউ আকারে করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।